আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে অর্থনীতি সমীক্ষা 2024-এর থার্ড এপিসোড নিয়ে আসছি। তো এইখানে হচ্ছে বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2024 এর ছবি দেখা যাচ্ছে। আমরা আমাদের চ্যাপ্টারটায় চলে যাই। প্রথম অধ্যায়, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি। কোভিড-19-এর প্রভাব কাটিয়ে উঠতে শুরু করলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পরবর্তীতে ইসরায়েল গাজা সংঘাত সহ ভূরাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতি পুনরায় ঝুঁকির মুখে পড়ে। আইএমএফ-এর মতে 2023 সালে বিশ্ব অর্থনীতির 3.2% প্রবৃদ্ধি হয়েছিল। সংস্থাটি পূর্বাভাস দিয়েছে যে 2024 এবং 2025 সালে একই হারে 3.2% বৈশ্বিক প্রবৃদ্ধি হবে। তাহলে বৈশ্বিক প্রবৃদ্ধির হারটা এখানে আমরা জানতে পারি। বাংলাদেশের বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির প্রভাব থেকে মুক্ত নয়, তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সরকার দক্ষ এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে কোভিড-19-এর ধাক্কা সফলভাবে কাটিয়ে উঠেছে বাংলাদেশ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল গাজার সংঘাত সহ ভূ রাজনৈতিক প্রভাব উত্তরণেও সরকার আন্তরিকভাবে কাজ করে চলছে। 2023-24 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 5.82% এবং মাথাপিছু মোট জাতীয় আয় $2784 হবে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সাময়িক প্রাক্কলন করেছে। দেশের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে এবং আমদানি যৌক্তিকরণ করা হয়েছে। 2023-24 অর্থবছরে রপ্তানি আয় $62 বিলিয়ন অতিক্রম করে বলে প্রাক্কলন করা হয়েছে, যেখানে 2022-23 অর্থবছরে রপ্তানি আয় ছিল $55.56 বিলিয়ন। এবং চলতি অর্থবছরের প্রথম 8 মাসে ইউএস ডলারের বিপরীতে টাকার প্রায় 13.06% অবচিতি হয়েছে। 2023-24 অর্থবছরে ফেব্রুয়ারি পর্যন্ত $15.08 বিলিয়ন রেমিটেন্স পাওয়া হয়েছে, যা বিগত অর্থবছরে একই সময়ের তুলনায় 7.60% বেশি। 21 মে 2024 তারিখে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ $24.09 বিলিয়ন দাঁড়িয়েছে। অনুকূল পরিবেশ থাকলে বাংলাদেশের অর্থনীতি শীঘ্রই পূর্বের ধারাবাহিক স্থিতিশীল উচ্চ প্রবৃদ্ধির গতিপথে ফিরে আসবে বলে আশা করা যায়। বিশ্ব অর্থনীতি সম্পর্কে আমরা আগের অধ্যায়টাই পড়েছি, তো এখানে আর ওরকম ডিটেলস আমরা না গেলাম। আমরা এখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানবো। আর এইখানে এই চার্টার মধ্যে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রক্ষেপণে কিছু অংশ দেখা যেতে পারে, যেমন বিশ্ব অর্থনীতি 2023 সালে বিশ্ব অর্থনীতি শতকরা পরিবর্তন হচ্ছে 3.2%, প্রায় 24-25-এও 3.2% আছে। কিন্তু উন্নত বিশ্বে দেখা যাচ্ছে 1.6, পরে 24-এ 1.7, 25-এ 1.8। যুক্তরাষ্ট্রটা আমরা মনে রাখতে পারি, এখানে হচ্ছে বার্ষিক শতকরা পরিবর্তন 2.5, আর 24-এ 2.7 এবং 25 সালে 1.9। আর এদিকে আমরা অন্য যে বিকাশমান এবং উন্নয়নশীল এশীয় অর্থনীতি আমরা দেখতে পারি, সেটা হচ্ছে 5.6% 2023 সালে প্রকৃত পরিবর্তন, আর 24 সালে হতে পারে 5.2%, আর 25 সালে 4.9%। এবং চীন এবং ভারতেরটা আমরা জেনে রাখি, চীন হচ্ছে 5.2%, 24-25-এ 4.6, 4.1। ভারতে হচ্ছে 7.8, 6.8 এবং 6.5, 24 এবং 25। সোর্সটা কিন্তু মনে রাখতে পারি, এটা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, এটা প্রকাশ করে হচ্ছে আইএমএফ। তো এগুলো আমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছি। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, এখন জিডিপি এবং জিএনআই, এগুলো এখানে ডিটেলস বলা ছিল। এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। মূল্যস্ফীতি কিন্তু 2022-23 অর্থ বছর মূল্যস্ফীতি হার দাঁড়িয়েছে প্রায় 9.02%। সো সেটা একটু আমাদের লক্ষ্য রাখতে হয়। কারণ ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বিভিন্ন ভূ রাজনৈতিক অস্থিরতা।
এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, আমরা চলে যাচ্ছি এই যে ব্যালেন্স অফ পেমেন্ট, এই বিষয়টা আমাদের জানতে হবে। এর আগে আমরা রেমিটেন্স সম্পর্কে হালকা জেনে নিই যে জানুয়ারি 2024 রেমিটেন্স সিংহভাগ অংশ এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে থেকে। তন্মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে, তারপরে হচ্ছে যুক্তরাজ্য, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, কুয়েত, মালয়েশিয়া, কাতার, ওমান, সিঙ্গাপুর ইত্যাদি। আচ্ছা, ব্যালেন্স অফ পেমেন্ট 2023-24 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারির সময়ে বাণিজ্য ভারসাম্য ঘাটতি হ্রাস পেয়ে $4,624 মিলিয়ন, যা 2022-23 অর্থবছরে একই সময়ে ঘাটতি ছিল $13,359 মিলিয়ন। 2023-24 অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারির সময় রপ্তানি বৃদ্ধি পেয়েছে 3.76%, যেখানে বিগত অর্থবছরে একই সময়ে তা বৃদ্ধি পেয়েছিল 9.56%। আবার বিলাসদ্রব্য এবং অপ্রয়োজনীয় পণ্যের আমদানি নিরুৎসাহিত করার ফলে 2023-24 অর্থবছরে জুলাই থেকে ফেব্রুয়ারির সময় আমদানি 15.36% হ্রাস পেয়েছে, যেখানে পূর্ববর্তী বছরে একই সময় তা হ্রাস পেয়েছিল 10.31%। আচ্ছা, এদিকে আমরা যাই। বাণিজ্য ঘাটতি হ্রাস এবং রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির কারণে 2023-24 অর্থবছরে জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে চলতি হিসাব ভারসাম্য উদ্ধৃত দাঁড়ায় $4,762 মিলিয়ন, যা বিগত অর্থবছরে একই সময়ে ছিল ঘাটতি $3,455 মিলিয়ন। আবার 2023-24 অর্থবছর জুলাই থেকে ফেব্রুয়ারি সময় মূলধনী হিসেবে উদ্ধৃত দাঁড়ায় $196 মিলিয়ন, যা পূর্ববর্তী অর্থবছর একই সময়ে ছিল উদ্ধৃত $203 মিলিয়ন। তবে চলতি হিসাবে এবং মূলধনী হিসাবে উদ্ধৃত থাকলেও 2023-24 অর্থবছরে জুলাই থেকে ফেব্রুয়ারির সময় অন্যান্য স্বল্পমেয়াদী ঋণ নিট এবং বাণিজ্য ঋণ নিট এর পরিশোধ বেড়ে যাওয়ায় আর্থিক হিসেবে ঘাটতি পূর্ববর্তী বছরের তুলনায় বৃদ্ধি পেয়ে $8,360 মিলিয়ন দাঁড়ায়। ফলাফলস্বরূপ 2023-24 অর্থবছর জুলাই থেকে ফেব্রুয়ারি সময়কালে সার্বিক লেনদেনের ভারসাম্য $4,435 মিলিয়ন ঘাটতি পরিলক্ষিত হয়, যেখানে পূর্ববর্তী অর্থবছরে এই ঘাটতি ছিল $7,949 মিলিয়ন। সার্বিক লেনদেন ভারসাম্যের ঘাটতির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে এবং বিনিময় হারে অবচিতি চাপ সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, 21-22 এবং 2022-23 অর্থবছরে সার্বিক লেনদেন ভারসাম্যের ঘাটতি ছিল যথাক্রমে $6,656 মিলিয়ন এবং $8,222 মিলিয়ন। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমরা এটা জানি যে আমাদের রিজার্ভ কিন্তু কমে যাচ্ছে, তো এই জন্য আমাদের এই বিষয়টা সম্পর্কে হালকা ধারণা রাখতে হবে। 24 আগস্ট 2021 তারিখে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $48 বিলিয়ন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, যা ছিল মূলত বিপুল প্রবাসী আয় এবং রপ্তানি আয়ের বৃদ্ধির কারণে। তবে বিশ্ববাজারে জ্বালানি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, উন্নত দেশের সুদ হার বৃদ্ধি ইত্যাদি কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পেয়েছে। 21 মে 2024 তারিখে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে $24.09 বিলিয়ন, যা 21 মে 2023 তারিখে ছিল $30.03 বিলিয়ন। ইউএস ডলারের স্পট ক্রয় বিক্রয়ের জন্য ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট CPERS চালুর ফলে বিনিময় হারে স্থিতিশীলতা, কারেন্সি সোয়াপ প্রবর্তন, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট RFCD অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদ হার সহ সুবিধাদি আকর্ষণীয়করণ, রপ্তানি বৃদ্ধি, আমদানি যৌক্তিকীকরণ, ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে নগদ প্রণোদনা ও CPERS ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট সিস্টেমের আওতায় ডলারের দাম বাড়ানোর ফলে প্রবাসী আয় বৃদ্ধি, আর্থিক খাতে সুদ হার বৃদ্ধি, এসবের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আগামীতে ক্রমান্বয়ে উন্নত হবে বলে আশা করা যায়। যেমন বিনিময় হারের জন্য আমাদের এখন যেই সিস্টেমটা চালু হয়েছে ইউএস ডলারের স্পট ক্রয় বিক্রয়, সেটা হচ্ছে ক্রলিং পেগ এক্সচেঞ্জ সিস্টেম, এবং এর মাধ্যমে ইউএস ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে 117 টাকা। আচ্ছা, আমরা এদিকে দেখতে পারি যে বাংলাদেশের অর্থনীতির স্বল্প এবং মধ্যমেয়াদী সম্ভাবনা। বাংলাদেশে এই ভূরাজনৈতিক অস্থিরতা আছে, কোভিড-19 অতিমারি, পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজার সংঘাত,
এই সকল সাপ্লাই চেইন বিঘ্ন হলে বাংলাদেশ কিন্তু সম্ভাবনাময় অবস্থায় রয়েছে। এর জন্য বাংলাদেশ কিন্তু অনেকগুলো মধ্যমেয়াদের এগুলোর জন্য সমস্যাগুলো সমাধান করার জন্য অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করবে। 2030 এজেন্ডা টেকসই উন্নয়ন অভিষ্ট এবং দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021 থেকে 41 ডেল্টা প্ল্যান 21 ব্লু ইকোনমি কৌশল বাস্তবায়ন করবে। এবং 2023-24 অর্থবছরে সংশোধিত বাজেট খাতে জিডিপি 4.7% হবে বলে প্রাক্কলন করা হয়েছে। আর এই ডাটাগুলো আর কি রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। কিছু ডাটা যেমন জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, এই ডাটাগুলো ইম্পর্টেন্ট। ওকে, তো এই ছিল প্রথম অধ্যায় পর্যন্ত, এবং এটার উৎসটা হচ্ছে MTMF অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়।